আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি। ওগো তোমরা বিশ্বাস করো গো, আমি কিচ্ছু করিনি গো, কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। কে গা? এত রাতে আবার কে এসে দরজায় ঘা দিচ্ছে গো? আমি গো, আমি। একটুখানি খোলো না দরজাখানা। খুড়ো, ও খুড়ো, কোথায় গেলেন? প্রমাণ পেলেন তো? এই মেয়েটা পিশাচিনী, এই আমার বাবাকে খুন করেছে। গোবিন্দ চিৎকার করে উঠল, কিন্তু কেউ এগিয়ে এলো না। যেন মন্ত্র বলে সবাই স্থবির হয়ে আছে। আচ্ছা তুই বল, আমার সাথে প্রেমের নাটক করেছিলি পিশাচিনীকে ধরবি বলে, তাই না? তুই আমার বাবাকে মেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরেছি 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 মেরেছি, বেশ করেছি মেরেছি। এবার এবার তোকেও মারবো যে। আমি ভালো হয়ে বাঁচি এটা তোরা কেউ চাস না। তাহলে আজ থেকে আমি পিশাচিনী। মোরা থাকি পিশাচিনী, আমি পিশাচিনী। একবার দাঁড়িয়ে থাকা ভিড়টার দিকে চোখ বুলিয়ে নিয়ে অট্টহাস্য করে উঠল করবী। আর তারপর আর দেরি নয়, করাত করে গোবিন্দর গলার নলিটা কামড়ে ধরল। স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে মরা খাকি সিরিজের তৃতীয় গল্প, মরা খাকি মরে না। প্রসঙ্গত বলে রাখা ভালো যে দেবশ্রী ভট্টাচার্যের লেখা মরা খাকি সিরিজের গল্পগুলো কিন্তু তোমাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে। তাই আমরা তোমাদের জন্য আবার এই সিরিজের তৃতীয় গল্প নিয়ে ফিরেছি। তাহলে আর দেরি কিসের? শুরু করা যাক মরা খাকি সিরিজের তৃতীয় গল্প, মরা খাকি মরে না। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। সোনাখালীর মানুষ আজকাল আর রাতে ঘুমোতে পারে না। মালতী পিশাচিনী হয়েছিল, বেশ কয়েকজনের মাংস রক্ত খাবলে খুবলে খেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেই দৃশ্য কাউকে চোখে দেখতে হয়নি। কিন্তু করবীকে পিশাচিনীর রূপ ধরে রামু গোয়ালার শরীর থেকে চুইয়ে আসা রক্ত খেতে অনেকেই দেখেছে। এমনকি লোকে নাকি এ কথাও বলে এতগুলো বাচ্চাকে পিশাচিনীর হাতে তুলে দেওয়ার জন্য মরে গিয়ে নাকি রামু গোয়ালাও পিশাচ হয়ে গেছে। সেদিনের পর থেকে দুজনকেই আর কেউ চোখে দেখেনি। কেউ বলে তারা নাকি দুজনেই সেই নাউখোলার জঙ্গলে আছে। মাঝে মাঝে ওই জঙ্গল থেকে রামুর চিৎকার ভেসে আসে। জঙ্গলের গাছগুলো বিনা কারণেই নড়তে থাকে, বিনা কারণেই মরমর করে ভেঙে পড়ে কোনো গাছ। ওদিকে আর কেউ দিনের বেলাতেও পা মারায় না। কিন্তু ওদিকে করবীর কি হলো? মা তো সেই জন্মের সময় মারা গিয়েছিল, বাপটাও চলে গেল। দুজনের মৃত্যুই বড্ড অস্বাভাবিক, বড্ড ভয়ানক। মৃত্যু কি তা বোঝার আগে এই পৃথিবীর দুজন একান্ত আপন মানুষকে হারালো করবী। রামু গোয়ালা ঠিকই বলতো,
মেয়েটাকে আলের ধারে বসিয়ে রেখে এলেও কেউ ছোবে না। রামু মরে যাওয়ার পর করবী ওখানেই বসে রইল। জ্ঞান ফিরতে রামুর সেই বিভৎস রক্তমাখা অর্ধেক খাওয়া শরীরটা দেখে কেঁদে ওঠে করবী। তবুও কেউ আসে না তার কাছে। সেই রক্ত শুকিয়ে গিয়ে কালো হয়ে যায়, ভনভন করে মাছি উঠতে থাকে, পচা গন্ধ বের হয়। সেই গন্ধ সহ্য করতে না পেরে বমি করে ফেলে করবী। তবুও কেউ আসে না সেখানে। খিদে পায়, খিদের জ্বালা একসময় অসহ্য হয়ে উঠলে আবারও চিৎকার করে কেঁদে ওঠে করবী, কিন্তু তবুও কেউ আসে না। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে আবার কাঁদে। একসময় কাঁদবার শক্তি হারিয়ে ফেলে শুধু ফোঁ পায়, তবুও কেউ আসে না। কিন্তু এক সময় তো আসতেই হলো। না, করবীর জন্য নয়, তবে ওই রামুর পচা দেহটার জন্য তো আসতে হবে। গন্ধে আর টেকা যাচ্ছে না যে। ঘরের দরজা বন্ধ করেও দূর দূর পর্যন্ত গন্ধ পাওয়া যাচ্ছে। তাই শেষ পর্যন্ত খবর দেওয়া হলো কালু ডোমকে। ডম বলে কি মানুষ না নাকি? যা পারবে তাই করাবে আমাদের দিয়ে। কেন দুদিন আগে খবরটা দিলে কি এমন ক্ষতি হতো তোমাদের? এমন শরীর তোলা যায় নাকি? আমাদের বুঝি ঘেন না বলে শরীরে কিছু নেই না? যত সব। গজগজ করতে করতে আসে কালু ডোম। কোনো মতে একটা তেলচিটে বস্তায় তোলে রামুর পচে যাওয়া শরীরটা। সেটা দেখে দুহাত বাড়িয়ে দেয় করবী। বোধহয় বলতে চায়, বাবার সাথে আমাকেও বস্তায় পুরে নিয়ে চলো। কালু ডোম এদিক ওদিক তাকিয়ে হাঁক পারে। আরে দেখো কাণ্ডটা, মেয়েটা যে ওইখানে বসে আছে। ওগো, তোমাদের কি শরীরে মায়া দয়া বলে কিছু নেই গো? এই দুধের শিশুটা যে ওইখানে বসে আছে গো। না, কোনো উত্তর এলো না। সবাই চুপ। রামুর দেহটা ঠিকমতো পরিষ্কার হচ্ছে কিনা দেখতে গায়ের কয়েকজন মাতব্বর এসেছিল। তারাও ধুতির খুঁটে মুখ নাক চেপে দূরে দাঁড়িয়ে রইল। কোনো কথা নেই। কালু কি যেন ভাবল কিছুক্ষণ। এই মেয়েটাকে এই বুকের মধ্যে চেপে বেশ কয়েকবার শ্মশানে গেছিল। খেলতে খেলতে মেয়েটা তার নরম নরম হাত দিয়ে বেশ কয়েকবার কালুর গলার গামছাটা ধরে টেনেছে। সেই মেয়েটাকে এইভাবে এখানে ফেলে রাখতে মন চাইল না কালুর। রামুর শরীরটাকে বস্তায় পুরে রামুর মেয়েটাকেও এক কাঁধে নিয়ে নিল কালু। তারপর শূন্যে একটা হাঁক ছেড়ে বলল, যাগ্গে, তোমাদের আর চিন্তা করতে হবে না গো। এই মেয়েটারে আমি সঙ্গে করে নিয়ে গেলাম। হাঁপ ছেড়ে বাঁচল যেন গোটা সোনাখালি। পইতে দিয়ে পিঠ চুলকোতে চুলকোতে একটু এগিয়ে এলো মোড়ল খুড়ো। আর দেখো কালু, তুমি নিজের থেকে এই মেয়ের জিম্মা নিলে সে ঠিক আছে, কিন্তু এই মেয়েরে কিন্তু আমরা কেউই বিশ্বাস করি নে গো। ওর মা পিশাচ ছিল, বাপও পিশাচ। ওরে কি আর বিশ্বাস করা চলে? তুমি বলো। তুমি দেখো, ওই মেয়ে যেন ওই শ্মশানেই থাকে। এই গাঁয়ের মাঝখানে যেন ওরে কোনোদিন না দেখি আমরা। কালু ফিক করে একটু হেসে বলল, ও নিয়ে ভাববেন না মোরল মশাই, আমরা ডোমেরা চিরকাল শ্মশানেই থাকি। মানুষ না মরলে তাদের কখনোই ছুঁই না। ওতে আবার আমাদের কিনা জাত যায়। ও তো আজ থেকে আমার মেয়ে, তাই আমি ওর হয়ে কথা দিচ্ছি, এই সোনাখালির রাস্তা ও আর জীবনে কোনোদিন মারাবে না। আপনি সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। সেদিনই কালু করবীকে নিয়ে চলে এলো শ্মশানে। তারপর থেকে করবী ওই শ্মশানেই থাকে। মেয়েটা একটু একটু করে বড় হতে থাকে। শ্মশানে কালুর ডেরার পাশে এক চিলতে জায়গায় করবী খেলে বেড়ায়। চিতার পোড়া কাঠ দিয়ে মাটিতে আঁক কেটে এক্কা দোক্কা খেলে। এই চৌহদ্দি ছেড়ে সে বড় একটা যায় না কোথাও। একদিনের জন্যেও সে সোনাখালিতে পা রাখেনি। তবে এই বছরে মানুষ তো মরেছে অনেক, আর মরলে পরে
সকলেরই তো একটাই ঠিকানা, সোনাখালীর শ্মশান। শ্মশানে যারাই মরা নিয়ে আসে তাদের সকলেরই চোখ যায় করবীর দিকে। মেয়েরা বড় হলে তাদের দিকে চোখ এমনিই চলে যায়। তবে করবীর ব্যাপারটা একটু অন্যরকম। সকলেরই যেন মনে হতে থাকে করবীর মধ্যে দিন দিন পিশাচিনীর লক্ষণ ফুটে উঠছে। গৌর গোয়ালা তো একদিন থাকতে না পেরে কালুকে ডেকে জিজ্ঞেস করল, করবীর দাঁতগুলো একটু বেশি বড় বড় না? ঠোঁট ঠেলে যেন কেমন বাইরে বেরিয়ে আসছে। কালু তেমন পাত্তা না দিয়ে বলল, হ্যাঁ, তা দাঁতটা না হয় একটু বড়, তা অমন তো অনেকেরই হয়। ও একটু বড় হলেই বা ক্ষতি কি আছে? গৌর যেন তবুও খুব একটা শান্ত হতে পারে না। আবার খানিকটা আমতা আমতা করে বলে, করবীর চুলগুলো কেমন যেন, তাই না? কোঁকড়ানো কোঁকড়ানো, সবসময় খোলা, কেমন যেন সজেরোর কাটার মতো, মাথার চারিদিকে খাড়া হয়ে আছে। কালু করবীর সেই সজারুর কাঁটার মতো চুল দেখে খানিক কষ্ট পায়। মাথাটা নামিয়ে নিয়ে বলে, তা কি করব বল, মা তো নেই, কোনো মেয়ে ছেলেও নেই এখানে। চুলটা একটু টেনে টুনে বেঁধে দিলে হয়তো ভালো হতো। গৌর তবু যেন ক্ষান্ত দিতে পারে না। আবার একটু বাদে ইনিয়ে বিনিয়ে বলে, মেয়েটার পায়ের গোছটা যেন একটু বেশি মোটা, তাই না? কালু করবীর পায়ের দিকে তাকায়। মোটা না রোগা খুব একটা বুঝতে পারে না, তবে মাথাখানা গরম হয়ে যায় তার। খ্যাঁক খ্যাঁকিয়ে বলে ওঠে, কেন গা, তোমার ছেলের সাথে সম্বন্ধ করবে নাকি? গৌর গোয়ালা ভয় পেয়ে দুপা পিছিয়ে আসে। মাথা খারাপ নাকি? ও মেয়ের গোষ্ঠী শুদ্ধ সব পিশাচিনি। এ মেয়েও একদিন পিশাচিনি হবে, দেখে নিও, তুমি মিলিয়ে নিও। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এ মেয়ের চেহারায় পিশাচিনির লক্ষণ স্পষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেয়ে আমার মানুষ হোক আর পিশাচিনি সে আমি বুঝে নেব। এখানে অনেক বেওয়ারিশ লাশ আছে, যদি দরকার হয় সেগুলোর মুখের সামনে ধরে দেব। তোমাদের সোনাখালীতেও কোনোদিন পা দেবে নে, কথা তো দিয়েছি আমি তোমাদের মোড়ল রে। আর এত বছর ধরে সে কথা রেখেও আসছি, তাহলে এখন এত কথা আসছে কোথা থেকে? কালু গড়গড় করে বলে ওঠে। কালুর মুখে এমন সর্বনাশা কথা শুনে গৌর আর সেখানে দাঁড়ায় না। কালু কিন্তু সত্যিই তার কথা রেখেছে। এত কালের মধ্যে সে কোনোদিন করবীকে সোনাখালীতে যেতে দেয়, কিন্তু কালু হয়তো জানতো না নিয়তি তার হাতে নেই। সারা জীবন ধরে কারোর নিয়তিকে জোর করে বেঁধে রাখা যায় না। সেদিন রাতে কালুর বুকে ব্যথা উঠল। তখন বেশ রাত। শ্মশানের শিয়ালগুলো বিনা কারণেই কেঁদে চলেছে অনেকক্ষণ ধরে। কে জানে কিসের সংকেত দিচ্ছে ওরা। করবী ব্যাকুল হয়ে তালপাতার পাখা নিয়ে হাওয়া করেই চলেছে। ছোটবেলা থেকে সে এই এক ওষুধের কথাই জেনে এসেছে। যখনই তার একটু আধটু শরীর খারাপ হয়েছে তখনই দেখেছে কালু তার মাথার কাছে বসে এমন করে পাখা নিয়ে বাতাস করেছে। সেও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু কালুর ব্যথা যে আজ কিছুতেই কমছে না। সেই কখন থেকে সে বিছানায় কাটা পাঁঠার মতন ছটফট করে চলেছে। বাপ, বাপ তোর কি হলো বলতো বাপ? হ্যাঁ, কি হলো বলতো? আমি বরং একবার কুবরেজ দাদুকে নিয়ে আসি গে। কালুর ডেরায় কুবরেজ কখনো আসেনি, তবে শ্মশানে এসেছে সে দুই একবার। সবাইকে বলতেও শুনেছে সোনাখালীর এই কুবরেজের হাতের গুণ নাকি বড়ই ভালো। লোকজন বলেছে কুবরেজ নাকি মরা মানুষকেও জ্যান্ত করতে পারে, আর সেই জন্য আজ তার কথা বড্ড মনে পড়ছে করবীর। তবে কালু ওই অবস্থাতেও হেসে উঠল তার কথা শুনে। ধুর পাগলি মেয়ে আমার, সারালের ঘরে আবার কবরেজ বদ্যি আসে নাকি রে? আমারে একটু শ্মশান কালীর খাড়া ধোয়া জল এনে দে, দেখবি আমি তাতেই ঠিক হয়ে যাব। হ্যাঁ, এই আর একটা ওষুধ আছে এখানে। কোনো অসুখ বাড়াবাড়ি হলে
শ্মশানের ধারে ছোট মন্দিরটা থেকে খাঁড়া ধোয়া জল খাওয়ানো হয় রোগীকে। করবী এক ছুটে সেই জল নিয়ে এসে খাওয়ালো কালুকে। কিছুই তো হলো না, সে তো তেমনই ছটফট করতে লাগলো। এবার বেশ ভয় ভয় করছে করবীর, মনের ভেতর বড্ড কু ডাকছে। বারবার মনে হচ্ছে একবার কুবরেজ দাদুকে ডাকতেই হবে। এইটুকু করবী বুঝেছে, কালুকে বলে গেলে সে কিছুতেই যেতে দেবে না, আর তাই সে ঠিক করলো সে না বলেই যাবে। কিন্তু দরজার দিকে এগোতেই হাঁপাতে হাঁপাতে কালু বলে উঠল, কোথায় যাস? এই তো এখানে। কালু বোধহয় মনে মনে কিছু একটা সন্দেহ করেছে। সোনাখালিতে যাস নে মা, একটা দিন একটু সবুর কর, কাল দেখবি আমি একদম ঠিক হয়ে গেছি। করবী আবার পিছিয়ে এসে বসল, কিন্তু আর যে বসে থাকা যাচ্ছে না। চোখের সামনে একটা মানুষকে এতটা ছটফট করতে দেখা যায় নাকি? করবী আর কিচ্ছু ভাবতে পারল না। শ্মশানের শিয়ালটা আর একবার কেঁদে উঠতেই করবী স্থির করে নিল যে করে হোক তাকে যেতেই হবে কবরেজ দাদুর বাড়ি। আর দেরি করল না করবী, পা টিপে টিপে দরজাটা পেরিয়ে তারপর এক ছুট দিল গাঁয়ের দিকে। সেই কোন ছোটবেলার ফেলে আসা গ্রাম, তখন তো জ্ঞানটুকুও হয়নি। না, কালু অবশ্য কোনো কথাই লোকায়নি করবীর কাছ থেকে, আরো ভালো করে বলেছে যাতে সে কোনোদিনও গাঁয়ে না যায়। গাঁয়ে তাকে একবার দেখলে কেউ যে তাকে বাঁচতে দেবে না, সে কথা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই কালু তাকে সবটা বলেছে। কিন্তু তবু যে করবীকে আজ গাঁয়ে যেতেই হবে, যাবে তো সে। কিন্তু কবিরাজ মশাইয়ের বাড়ি কোথায়? সে তো কাউকে একটা জিজ্ঞাসা করে নিলেই হবে। কিন্তু কাকে জিজ্ঞাসা করবে সে? এত রাতে গাঁয়ের পথে কাউকে দেখা যায় নাকি? কিছুই জানে না, কিছুই চেনে না করবী, তবুও আলের রাস্তা ধরে ছুটে যাচ্ছে সে। গাঁয়ের রাস্তা একেবারে শুনশান, একটা লোকও নেই। করবী ছুটতে ছুটতে যে বাড়িটা সামনে পেল সেখানেই ঘা দিল। বার কত ঘা দেওয়ার পর কে যেন খ্যাঁক খ্যাঁকে গলায় বলে উঠল, কে রে? আচ্ছা, কবরেজ দাদুর বাড়িটা কোথায় একটু বলবে গো? আমার না খুব বড় বিপদ। কবরেজের নাম শুনে গলাটা একটু নরম হলো। কে জানে কার বাড়ি আবার কি বিপদ হলো। কচি মেয়েটাকে রাতের বেলায় নামতে হয়েছে রাস্তায়। ঘুম জড়ানো গলায় যতটা নরম করে বলা যায় ততটা নরম করে বলল, ওই যে মাঠের পাশ দিয়ে চলে যাও, একটা বট গাছ তলায় শিবের থান পাবে, তার পাশেই কবরেজের বাড়ি আছে। করবী ধন্যবাদটুকু না দিয়ে আবার দৌড়ল। অন্ধকারে কোন গাছ বট গাছ আর কোন গাছ অশ্বত্থ গাছ ঠাউর করতে একটু অসুবিধে হয়, তাও খুঁজে পাওয়া গেল অবশেষে। বটগাছের পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর। করবী গিয়ে আবার দমাদম দরজা ধাক্কাতে লাগলো। ও কবরেজ দাদু, শোনো না, আমার খুব বড় বিপদ, একটু দরজাটা খোলো না গো। কেউ দরজা খুলল না। করবী আবার দরজা ধাক্কা দিল, কেউ কোনো সাড়া দিল না। কিন্তু মনে হলো একটা চাপা গোঙানি ভেসে আসছে ওপার থেকে। খুব কান পেতে শুনলে মনে হচ্ছে কেউ যেন কাতরাচ্ছে দরজার ওপার থেকে। করবী কি ভাবলো কে জানে, দরজাটা জোরে ঠেলতে লাগলো। অনেক দিনের পুরনো দরজা বোধ হয়। বেশিক্ষণ করবীর এই অত্যাচার আর সহ্য করতে পারল না। দরজাটা দুহাট করে খুলে গেল, আর দরজা খুলতেই একটা বিভৎস দৃশ্য। উঠোনে পড়ে আছে কবরেজ, আর তার পেটটা কে যেন চিরে ফালা ফালা করেছে। এখনো জ্ঞান আছে কবরেজের, মাটিতে পড়ে ছটফট করছে। কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে, তবে শরীরটা কেঁপে কেঁপে উঠছে। করবী ছুটে গেল। কি হলো কবরেজ দাদু? তো তোমার এই অবস্থা কে করেছে? করবীর চেঁচামেচি, দরজা ধাক্কানো, এর জন্যই হয়তো ঘুমটা ভেঙে গিয়েছিল কানাইয়ের। কানাই কবরেজের বাড়ির কাজ টাজ করে দেয় আর কি।
রাত বিরেতে রোগীর তলবেলে গরুর গাড়ি চালায়, আবার খলপোঁতা দিয়ে ওষুধ পেশাইয়ের কাজও করে। কোবরেজের বাড়ির পাশে আর একটা ছোট ঘরে কানাই থাকত। এত রাতে মেয়েলি গলায় হাঁক ডাক শুনে সেও উঠে এসেছে, আর এসেই দেখল এক ভয়ঙ্কর দৃশ্য, ঠিক যে দৃশ্য দেখেছিল করবি। তবে কানাই একই দৃশ্য দেখল একটু অন্যরকম ভাবে। কোবরেজ মশাই পড়ে আছে মাটিতে, আর করবি রক্ত মাখা হাত নিয়ে তার পাশে বসে আছে। জায়গাটা অন্ধকার হলেও বাঁশের খুঁটিতে টাঙানো হ্যারিকেনের আলোয় যা দেখার বেশ ভালো করেই তা দেখে নিল কানাই। আর দেখেই সেই নিস্তব্ধ ঘুমন্ত রাত্রিকে জাগিয়ে চিৎকার করে বলে উঠল, ওগো পিশাচিনী আমার বাবুকে মেরে ফেললো গো, দেখে যাও তোমরা, পিশাচিনী আমার বাবুর রক্ত খাচ্ছে। ওগো তোমরা কে কোথায় আছো গো? জেগে উঠেছে, আবার ওই পিশাচিনী জেগে উঠেছে। ভয়ে চিন্তায় করবীর মাথা কাজ করছে না। ছুটে পালাবার বদলে ওখানেই কেমন যেন স্থবিরের মতো বসে রইল। যে হাতে কোবরেজের রক্ত লেগে গিয়েছিল সেটা দিয়ে মুখ ঢাকতে গিয়ে সারা মুখে রক্ত লাগিয়ে ফেলল। এরপরেই একটা হুল্লোড় শোনা গেল। করবীর ওপর আজন্ম রাগ ছিল সোনাখালি। নেহাত ওই দুধের শিশুটাকে মারতে কারো হাত সরেনি, হাজার হোক ছেলেপুলে নিয়ে সংসার সকলেরই। কিন্তু আজ করবী বড় হয়েছে, জোয়ান হয়েছে, আর সব থেকে বড় কথা, এত বড় প্রমাণটা হাতের সামনে আছে। এখন তো সারা জীবনের ঝালটা মিটিয়ে নেওয়াই যায়। করবী কেঁদে কেঁদে চিৎকার করে বলতে লাগলো, ওগো ওগো আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি। ওগো তোমরা বিশ্বাস করো গো, আমি কিচ্ছু করিনি গো, কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। সে কথা বোধহয় কারো কানে গেল না। সকাল থেকে কালু হন্যে হয়ে খুঁজছে করবীকে, কোথাও নেই মেয়েটা। মেয়েটা কি তবে গাঁয়ের দিকে গেল নাকি? কিন্তু তা তো যাওয়ার কথা নয়। মেয়েটাকে যে হাজারবার বারণ করেছে সে। কাল রাতে হঠাৎই শরীরটা এত খারাপ হলো, কি যে হলো শেষ পর্যন্ত। মেয়েটা কোথায় গেল, কোন দিকে যে গেল, কিছুই জানা নেই কালুর। বুকের ব্যথাটা এখনো আছে, মাঝে মাঝেই কেমন চরাত চরাত করে ওঠে। সেই নিয়ে যতদূর তার যাওয়ার গণ্ডি ততদূর বার দুয়েক ঘুরে আসে, কিন্তু করবীর কোনো খোঁজ নেই। ওদিকে আবার একটা মরা এসেছে। সারা গাঁয়ের লোক দেখা গেল সেই মরার খাটের পেছন পেছন শ্মশানে এসে হাজির। কে এলো? খুব গণ্যমান্য কেউ নাকি? কালু এগিয়ে গিয়ে দেখে কোবরেজ মশাই শেষ যাত্রা করেছেন। মনে মনে হাসল কালু। কাল রাতে মেয়েটা বারবার কোবরেজ মশাইয়ের কাছে যাবে বলে জেদ করছে। এখন কাণ্ড দেখো, তিনি তো কাল রাতেই দেহ রেখেছেন। এদিকে কালু এখনো দিব্যি শ্বাস ফেলছে, কিন্তু বলা নেই কওয়া নেই, কোবরেজ মশাই হঠাৎ করে মারা গেলেন কি করে? কি করে এমনটা হলো গো? আর বলো না, সে এক ভয়ানক কাণ্ড। কোবরেজ মশাইরে বাঘে খেয়েছে। হ্যাঁ, এটাই ঘটনা। কাল রাতে করবীকে মেরে হাতের সুখ করে তারপর হুঁশ ফিরেছে সকলের। কোবরেজ মশাইয়ের মরা শরীরটার পাশে স্পষ্ট বাঘের পায়ের ছাপ। সকাল হতে না হতে দুটো ছাগল আর একটা গরুকে টেনে নিয়ে যাওয়ার খবর চলে এসেছে। সারা গ্রামে এখন ক্যানেস্তারা পেটানো হচ্ছে। কে জানে কোথায় ঘাপটি মেরে বসে আছে বাঘটা। সোনাখালিতে বাঘ আসে না বড় একটা, সে প্রায় 50 বছরে এরকম ঘটনা ঘটে একটা আধটা। এটা বোধ হয় সেরকমই একটা ঘটনা। সকাল হতেই সবাই বুঝে গিয়েছে ভুল হয়ে গেছে, করবীর কোনো দোষ ছিল না। কিন্তু তখন আর ভেবে কি হবে? মেয়েটাকে তো ততক্ষণে মেরে প্রায় আধমরা করে দিয়েছে। কিন্তু সে গেল কোথায়? সকাল থেকে তো তার কোনো খোঁজ পাচ্ছে না কেউ।
সবাই ভেবেছিল মেয়েটা বোধহয় শ্মশানেই ফিরে এসেছে, কিন্তু এসে দেখল এখানে কেউ নেই। কালুও কিছু জানে বলে তো মনে হলো না। করবীকে তারা মেরেছে জানলে এতক্ষণে চিতার পোড়া কাঠ নিয়ে এসে মারতে আসতো। থাক, জানেই না যখন তখন আর জানিয়ে কাজ নেই। কালুর তো গায়ে যাওয়া মানা, যায়ও না কখনো। তাই মেয়েটা যদি এদিক ওদিক পড়ে থাকে তো হয়তো এমনিই মরে যাবে। তার উপর গায়ে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে, রক্তের গন্ধ পেলে কখন যে এসে ঝাঁপিয়ে পড়বে তার ঠিক নেই। হয়তো এতক্ষণে ঝাঁপিয়েও পড়েছে। একটু খুঁজলেই হয়তো মেয়েটার ছেঁড়া খোঁড়া মৃতদেহটা পাওয়া যাবে কোনো আগাছার ধারে। কালু চমকে ওঠে, কি সর্বনাশ! বাঘ! সেই কোন যুগে একবার শুনেছিল বটে সোনাখালিতে বাঘ এসেছে, আবার এখানে বাঘ? কাল রাতে শ্মশানের এদিকে বাঘ আসেনি তো? হায় মা শ্মশান কালী, কাল রাতে যে নিজের মধ্যেই ছিল না কালু। মেয়েটাও পাগলের মতো এদিকে ওদিকে দৌড়ে বেরিয়েছে। হায় রে, বাঘের পাল্লায় পড়লো না তো মেয়েটা? তা বাঘটা এখন কোথায় গো? কে জানে, বন দপ্তরের লোকে তো বাঘটারে খুঁজছে, হয়তো পেয়ে যাবে। হ্যাঁ, বাঘটাকে শেষ পর্যন্ত পাওয়াও গেল। নিমাইদের গোয়াল থেকে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ল। বন দপ্তরের লোক খাঁচায় করে নিয়ে গেল বাঘটাকে। সব কিছু শান্তিমতো হয়েও গেল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু করবীর কোনো খোঁজ নেই। কালু বেচারা ছটফট করছে। শ্মশান ছেড়ে তার যাওয়ার উপায়ও নেই। সোনাখালিতে তাকে দেখলে একটা তুল কালাম বেঁধে যাবে। রাত অবধি তাকে অপেক্ষা করতেই হবে। রাতে যখন মানুষের যাতায়াত কমে যাবে তখন একবার বাইরে এসে দেখতে হবে মেয়েটা গেল কোথায়। রাত নামল অবশেষে। একটা নিশ্চিন্ত রাত্রি। সোনাখালি যেন বেশ অনেক দিন বাদে বড় নিশ্চিন্তের ঘুম দিয়েছে। করবীর অচেতন দেহটা অনেকক্ষণ ধরে নাওখোলার পুকুরে ভাসছে। এই পুকুরে সাঁঝের বেলায় মালতীর স্নান করা নিয়েই বিপত্তির সুর। কারো চোখে পড়েনি এই দৃশ্য। আসলে এদিকে আর কেউ আসেও না। দিনে দিনে লোকের পা না পড়ায় জায়গাটা আরো গভীর জঙ্গলে পরিণত হয়েছে। একটা গভীর মাথা উঁচু করা জঙ্গল পুরো জায়গাটা যেন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছে। কারো চোখ পড়ে না এখানে। তাই করবী এখানকার ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ নিশ্চিন্তে ভেসে থাকতে পারল। কাল রাতে মার মুখে জনতার হাত থেকে কোনো মতে পালিয়ে এদিকে চলে এসেছে। সোনাখালির কোথায় কি করবী সেসব কিছুই জানে না। এলোপাথারি মার খেয়ে কোনো মতে টলতে টলতে এসে পড়ে গিয়েছিল জলে। তারপর থেকে ওভাবেই ভাসছে। কে জানে কতটা জল খেয়েছে, কি যে অবস্থা হয়েছে, বেঁচে আছে নাকি তাই বা কে জানে। হঠাৎ মনে হলো জলটা একটু কেঁপে উঠল। কে যেন জলের মধ্যে আলতো করে বাড়ি মারতে লাগলো। জলের ওপর হালকা হালকা ঢেউ করবীকে ধাক্কা দিতে দিতে তীরের কাছে নিয়ে গেল। তীরের আগাছার মধ্যে মাথা রেখে করবী শুয়ে আছে চিত হয়ে। সারা শরীরে অজস্র ক্ষত চিহ্ন। লাঠি দিয়ে মারার কালশিটে দাগে নীল হয়ে আছে কনুইয়ের কাছটা। একবার একটু হালকা সার এলো বোধহয় শরীরে। তারপর ব্যথায় চোখ কুঁচকে আবার নিথর হয়ে গেল দেহটা। অচেতন শরীরেই মনে হলো কে যেন আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বড্ড মায়াময় সেই স্পর্শ। একটু একটু করে জ্ঞান ফিরছে করবীর। কিন্তু যদি বন্ধ হয়ে যায় ওই আদরের হাত বোলানো, তাই আর চোখ খুলতে ভরসা পাচ্ছে না করবী। বেশ কিছুক্ষণ পরে কে যেন কানে কানে বলে উঠল, ওঠ না রে মেয়ে, ওঠ না। আর কতক্ষণ এভাবে পড়ে থাকবি? ওঠ না, এই মেয়ে, ওঠ। আস্তে আস্তে চোখ খুলল করবী, কিন্তু চোখ খুলেই ভয়ে নীল হয়ে গেল। ঠিক তার মাথার কাছে বসে আছে এক ভয়ঙ্কর পিশাচিনী। একটা ক্ষত বিক্ষত বিভৎস মুখ,
লাল টকটকে জিভটা বেরিয়ে এসেছে প্রায় বুক অবধি। চোখ দুটো যেন ভয়ঙ্কর এক আগুনের গোলা। ঠোঁটের দুপাশ দিয়ে যেন রক্তের ধারা নেমে এসেছে। ভয়ে চিৎকার করে উঠল করবী। করবীর অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল সেই পিশাচিনী। করবী ভয়ে চিৎকার করে উঠল আবার। শরীরে এক ফোঁটাও শক্তি নেই, তবুও অনেক কষ্টে মাটিতে ঘষতে ঘষতে পালাবার চেষ্টা করল করবী, কিন্তু পারল না। তার আগেই সেই পিশাচিনী খপাত করে ধরল করবীর কাঁধটা। করবীর মনে হলো তার কাঁধটা বোধহয় খুলে চলে এলো সেই পিশাচিনীর হাতে। তোমার জন্যই তো মেরেছে ওরা আমায়। তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট। করবী আবার চিৎকার করে ওঠে।
কেমন যেন একটা বেপরোয়া হয়ে উঠেছে সে। ওরা ভাবে তুমি এখনো আমার মধ্যে বাসা বেঁধে আছো। ওরা ভাবে তুমি আর আমি এক। তাই জন্যই তো ওরা আমাকে মেরেছে। পিশাচিনী আবার হট্টহাস্য করে ওঠে। তারপর কেমন যেন ফিস ফিস করে বলে ওঠে, তোর জীবন আমি নষ্ট করেছি নাকি ওরা? একবার ভেবে বল দেখি, যে রাতে রামু শ্মশানে গিয়েছিল তোকে একলা ফেলে দিয়ে, সেই রাতে যদি গাঁয়ের একজনও এসে তোর পাশটিতে বসত, তাহলে কি তোর আজই এমন ভাগ্যটা হতো? একবার ভেবে দেখতো দেখি। করবি আজ যেন অন্য করবি হয়ে গেছে। রাগে গড়গড় করতে করতে দুহাত বাড়িয়ে দেয় পিশাচিনীর দিকে। দুটো হাতই ছড়ে গেছে, সেখান থেকে লাল রক্ত উঁকি দিচ্ছে। খাবে তো তুমি খাবে তো? রক্ত খাবে তো? নাও, এই তো এত রক্ত ঝরছে, খাও না, খাও। পিশাচিনী খিলখিল করে হেসে উঠে করবীর হাতে যেন পরম মমতায় হাত বুলিয়ে দিল। এই রক্ত খাবো না আমি রক্ত। এই শরীরে আমি একটা বছর ছিলাম, বড্ড মায়া হয়ে গেছে। আমি ওদের রক্ত খাবো, ওদের। কাল যারা তোকে মেরেছিল একটা করে তাদের সবার রক্ত খাবো, সবাইকে পিষে মারবো। না তোর শরীরটা আমি দেখবার, তারপর দেখ আমি কি করে। করবী প্রাণপণে নিজেকে আটকাতে চাইল, কিন্তু কি যে হলো, মনে হচ্ছে যেন ক্রমশ ওই পিশাচিনীর আয়ত্তে চলে যাচ্ছে। মনে হচ্ছে পিশাচিনী একটা বলয় তৈরি করেছে ওর চারিদিকে, আর করবী ক্রমশ যেন সেই বলয়ে ফেঁসে যাচ্ছে। আস্তে আস্তে পিশাচিনী করবীর মধ্যে প্রবেশ করল। করবীর শরীরটা এবার ওই নাও খোলার আগাছার মধ্যে ছটফট করল, আর তারপর সেই শরীর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হাসির তোড়ে যেন ভূমিকম্প হয়ে গেল নাও খোলার পুকুরের জল যেন আকাশ ছুঁয়ে আবার ফিরে এলো মাটিতে। গোয়ালা দরজায় খিল দিয়ে সবেমাত্র পেছন ফিরেছে, অমনি শোনে দরজায় কি যেন ঘা দিচ্ছে। বউ তার বাপের বাড়ি গেছে, ছেলে গেছে সদরে একটা কাজে। ঘরে আজ সে আর দুখানা গরু ছাড়া আর কেউ নেই। সময় ভালো নয়, আগের রাতেই বাঘ এসেছিল, তাই আজ আরো বেশি করে সব জায়গায় খিল দিয়ে হুড়কো তুলে রাখতে হচ্ছে। এর মধ্যে কে যে আবার এসে এত রাতে ঘা দিচ্ছে দরজায় তা কে জানে। কে গা? এত রাতে আবার কে এসে দরজায় ঘা দিচ্ছে গো? আমি একটুখানি খোলো না দরজাখানা। গৌরগোয়ালা চমকে উঠল। এই কেলো করেছে, এ তো ময়নার গলা মনে হচ্ছে। নির্ঘাত মাগি কার কাছ থেকে খবর পেয়েছে আজ ঘর খালি আছে। বোধহয় বাঘের ভয়ে কোনো বাবু আসেনি ঘরে, তাই মাগি নিজেই চলে এসেছে। একটু ভয় পেলেও মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল গৌরের। একা বিছানায় শুতে পুরুষ মানুষের মন চায় নাকি? কিন্তু তাই বলে মাগিটা একেবারে ঘরের মধ্যে চলে আসবে? ভদ্রলোকে ঘরে আবার এসব কাজ করে নাকি? তবে করলেই বা কে জানতে যাচ্ছে? এত রাতে তো কেউ নেইও আশেপাশে, কেউ জানতেও পারবে না। গৌরগোয়ালা একটু নিমরাজি গোছের মুখ করে বলল, আরে দাঁড়া, আসছি। কথা নেই বার্তা নেই, একদম ঘরে এসে উঠলি। মানে কোনো মানে হয় কি কাণ্ড বলো দেখি। দরজাটা ঘটান করে খুলল গৌর, কিন্তু কেউ নেই সেখানে। অথচ সে স্পষ্ট দরজা ধাক্কানোর আওয়াজ শুনেছে, ময়নার গলাও শুনেছে। কি জানে, হয়তো শোনেনি। আসলে ঘর ফাঁকা তো,
তাই হয়তো মনে মনে ময়নার কথা চিন্তা করতে গিয়ে ময়নার গলা শুনেছে। গৌরগোয়ালা দরজা বন্ধ করে আবার ঘরের দিকে গেল, কিন্তু যাওয়া আর হলো না। আবার কে যেন দরজায় ঘা দেয়, আবার এক অপূর্ব মায়াময় কণ্ঠ। আরে আজ মিনসের হলো কি? দরজায় ঘা দিয়েই যাচ্ছি, খুলছেই না। আমার চোখে ঘুম নেই, আর মিনসেকে দেখো, এখনো রাতই হলো না, এরই মধ্যে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এ তো ময়নারই গলা। গৌর আবার গজগজ করে এসে দরজাটা খুলল, কিন্তু তাও যে কাউকেই দেখা গেল না। গৌর এবার খ্যাক খ্যাক করে বলে উঠল, আরে কি কাণ্ড! রাতের বেলা আমার সঙ্গে মশকরা হচ্ছে নাকি? এসব কিন্তু একদম আমার ভালো লাগে না, বলে দিলাম। এবার আরেকবার দরজা ধাক্কিয়ে দেখ, আমি কিন্তু খুলবো না বললাম। গৌরগোয়ালা গজগজ করে আবার বাড়ির ভেতরে ঢুকতে গেল, কিন্তু তার আগেই তার মনে হলো একটা ঝোড়ো হাওয়া এসে গৌরকে ধাক্কা দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলে গেল বাড়ির ভেতরে। থতমত খেয়ে গৌর দেখল সামনে দাঁড়িয়ে আছে করবী। মেয়েটাকে সে আগে অনেকবার দেখেছে, কিন্তু এমন ভয়ঙ্কর তো আগে কখনো লাগেনি। দাঁতগুলো বড় বড় ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে পিশাচিনীর দাঁত ঠোঁটের দুপাশ দিয়ে দাঁত দুটো বেরিয়ে এসেছে। মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে, কেমন যেন একটা বিভৎস লাগছে ওকে। আরও এখানেই বা কেন? শ্মশান ছেড়ে তো ওর আসার কথা না। হঠাৎ গৌরের মনে পড়ে গেল কাল রাতে কবিরাজের বাড়ি এসেছিল করবী। লোকে প্রথমটায় ভেবেছিল করবী বুঝি এই কাণ্ডটা করেছে, তাই মারধরও খেয়েছে মেয়েটা। কিন্তু তাই বলে এখানে কেন? গৌর তো যায়নি কাল ওখানে। গৌরকে কি পাগলা কুত্তায় কেটেছে নাকি? না হলে কাল মাঝরাতে সাধের ঘুম ছেড়ে কে ওখানে মারধর করতে যাবে? করবীকে দেখে একটু তোতলে গেল গৌর। কি হলো কি? এখানে কেন? এত রাতে এইভাবে এখানে এসেছিস কি জন্য? কালু তো তোকে খুঁজছে। আজকে কবরেজকে নিয়ে শ্মশানে গিয়ে দেখলাম সে তো তোকে হন্যে হয়ে খুঁজছে রে। তা তুই ঘর দৌড় ছেড়ে রাতের বেলা এমন ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি তো পিশাচিনী গো, রাতের বেলায় ঘুরবো না তো আর কখন ঘুরবো বলো? আমার তো খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। রক্ত খাবো আমি, রক্ত খাবো। গৌরগোয়ালা এবার ভয়ে পিছিয়ে এলো। এসব কি বলছে করবী? সত্যি কি তবে পিশাচিনী হয়ে গেল নাকি? এসব কি কথা মাছি? এমন কথা বলতে নেই। আমি তো তোমার বাপের মতন। তোমার বাপ তো আমার ছোটবেলার বন্ধু ছিল। গৌরের এমন বোকা বোকা কথাগুলো শুনে এবার খিলখিল করে হেসে উঠল করবী। কেন গো খুড়ো, তুমি না বলতে আমার মধ্যে পিশাচিনীর গুণ স্পষ্ট? আমি একদিন না একদিন ঠিক পিশাচিনী হয়ে যাব। একদম ঠিক বলতে তুমি খুড়ো। এই দেখো 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 দেখো, আমি পিশাচিনী হয়ে গেছি দেখো। আর সবার আগে তোমার কাছে এসেছি। রক্ত দাও আমাকে, রক্ত দাও। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে আমার, রক্ত দাও। গৌর পড়ি কি মরি করে দৌড়তে গিয়ে গরুর জাবনা রাখার হাঁড়িতে ঠোকর খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল। করবী ক্রমশ এগিয়ে আসছে তার দিকে, চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে। আমি কিছু করিনি। কাল তো আমি ছিলাম না ওখানে। আমি তো মারিনি। নিজের হয়ে সাফাই দিতে এক গাদা কথা বকবক করে বলে গেল গৌর, কিন্তু করবী যেন সেসবে কোনো পাত্তাই দিল না। খিলখিল করে হেসে ক্রমশ এগিয়ে আসতে লাগল। গৌর এবার ভয়ে চোখ বুঝল। করবী এগিয়ে এসে গৌরের গলাটা চেপে ধরে তুলে ধরল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে গৌরের, পা দুটো ছটফট করছে হাওয়ার মধ্যে। করবী সেই অবস্থায় গৌরকে টেনে নিয়ে এলো নিজের মুখের সামনে। পিশাচিনী দেখেছিস? কেমন দেখতে হয় দেখেছিস কখনো?
এইরকম দেখতে হয়। আর কিভাবে খায় দেখবি? পিশাচিনী কেমন করে রক্ত খায় দেখবি? দেখবি? হ্যাঁ দেখবি? বল দেখবি? আর কোনো কিছু বলার সময়টুকু দিল না করবি। খচাত করে গৌরের গলার নলিটা কামড়ে দিল করবি। এক ঝলক রক্ত ছিটকে গিয়ে পড়ল সামনের তুলসী মণ্ডপে। গৌরের পা দুটো নড়ছিল হাওয়ায়, সেটা বন্ধ হয়ে গেছে। চোখ দুটো স্থির হয়ে গেছে চিরকালের মতন। করবি এবার নিশ্চিন্তে গৌরের গলার নলি থেকে চুইয়ে পড়া রক্ত চেটে চেটে খেতে লাগলো। বহুদিন পরে এমন তাজা রক্তের স্বাদ পেয়েছে সেই পিশাচিনী। আনন্দে আবারও খিলখিল করে হেসে উঠল পিশাচিনী। রাত বেশ গভীর হয়ে গিয়েছে। হাতের হ্যারিকেনের আলোটা কাঁপতে শুরু করেছে। কে জানে, বোধহয় কম তেল আছে। কালু হন হন করে চলছে রাস্তা দিয়ে। অন্ধকারে যতটুকু দেখা যায় তার মধ্যেই সবটুকু নজর রেখে পথ চলছে। কে জানে মেয়েটা আবার কোথায় চলে গেল। একটা খসখস আওয়াজ যেন এগিয়ে আসছে। এত রাতে আবার কে আসছে? কালুকে গায়ের মাঝখানে দেখলে কে যে কি বলবে কে জানে। তবু এত রাতে কে আসছে? কালু হাতের হেরিকেনটা একবার তুলে ধরল। অন্ধকারে ওইটুকু আলোয় কিছুই দেখা যায় না, কিন্তু হাঁটাটা যেন বড় চেনা চেনা। কালুর মুখে এবার হাসি ফুটে উঠল। করবি, তুই এসছিস মা? কোথায় ছিলি বলতো? সেই কখন থেকে তোরে খুঁজছি। কিন্তু মেয়েটা যত এগিয়ে আসছে তত যেন ভয়ে আমসি হয়ে গেল কালু। এ কে এগিয়ে আসছে? এ কি তার করবি নাকি? ঠোঁটের দুপাশ দিয়ে রক্ত গড়াচ্ছে, দু হাত রক্তে ভেজা। নীল নীল ফুল আঁকা ছাপা শাড়ির আঁচলটা রক্তে ভিজে আছে, বুকের কাছটা রক্তের ছিটে ভরে রয়েছে। এ কি হলো তোর? এ কি কাণ্ড? এত রক্ত কোত্থেকে এলো? কালু চিৎকার করে উঠল। কেমন যেন একটা ঘোর লাগা চোখে চেয়ে রইল করবি। মনে হচ্ছে যেন চিনতে পারছে না কালুকে। কালু আবার চিৎকার করে ডাকল, করবি। ঘোর লাগা চোখে তাকিয়ে থাকতে থাকতেই ধপাস করে পড়ে গেল করবি। ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল কালুর। সেই ঘুম ভাঙল হরিবোল ধ্বনিতে। এ আর নতুন কি? শ্মশানে হরিবোল হবে না তো আর কোথায় হবে? এ তো গা সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু আজ যেন এই হরিবোলের আওয়াজে থরমর করে উঠে বসল কালু। কিছু একটা ভয়ানক ঘটনার আভাস আছে যেন এই আওয়াজে। কালু আস্তে আস্তে এগিয়ে এলো শ্মশান যাত্রীদের দিকে। সবার মুখ যেন অসম্ভব থমথমে। গৌরের ছেলে সকলের আগে মালসাটা ধরে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে কে মারা গেছে। তবু যেন নিজের মনের শান্তির জন্য কালু জিজ্ঞেস করল, কে গেল গো? মতিকোয়ালা কেমন যেন থমথমে মুখে বলল, গৌর মরেছে। মা শ্মশানকালী রক্ষা করুক। কি হয়েছিল গো? মতিকোয়ালা কিছু বলল না, শুধু আলতো করে গৌরের উপরে চাপা দেওয়া সাদা চাদরটা সরিয়ে দিল। পুরো শরীরটা কেউ যেন কুটি কুটি করে ছিঁড়েছে। অর্ধেক জায়গায় মাংস নেই। চোখ দুটো এখনো কেমন একটা বিভৎসভাবে চেয়ে আছে। চোখের মনি দুখানা যেন অনেকখানি ঠেলে বেরিয়ে আছে। এখনো যেন চোখ দুটোতে একরাশ ভয় আর আতঙ্ক লেগে আছে। কালুটম আঁতকে উঠল। এমন একটা কিছুই সে আশঙ্কা করেছিল। করবীকে কাল সে বাড়ি ফিরিয়ে এনেছে, কিন্তু মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। কোনো মতে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে মেয়েটাকে। কেউ যদি তার ঘরে ঢুকে খোঁজ করে, এখনো করবীর হাতে গৌরের রক্ত দেখতে পাবে। না না, এদের এই আশঙ্কাগ্রস্ত মুখগুলোকে একটু অন্যদিকে ঘোরাতে হবে। কালু একটু ভয় ভয় মুখ করে বলল, বাঘটা আবার কাল এসেছিল নাকি গো?
মতি গোয়ালা চুপ করে রইল। আগের দিন সবাই করবীকে মিথ্যে সন্দেহ করে মেরেছে, ব্যাপারটায় সবাই যথেষ্ট অনুতপ্ত। কিন্তু এবার তো তেমন নয়। অনেক খোঁজাখুঁজির পরেও আশেপাশে কোথাও বাঘের পায়ের ছাপ খুঁজে পায়নি। অবশ্য করবীকেও তারা কোথাও দেখতে পায়নি। তোমার মেয়ে কোথায় গো কালু, তার কোনো খোঁজ পেয়েছো? কালু তাড়াতাড়ি মনে মনে একটা হিসেব করে নিল। মেয়ে ফেরেনি বললে ওরা ধরেই নেবে এটা করবীর কাজ, আর মেয়ে ফিরে এসেছে বললে ওরা নির্ঘাত একবার দেখতে চাইবে। কোন দিকে যে যায় কালু, হে মা শ্মশানকালী রক্ষে করো। হ্যাঁ গো, ফিরেছে, কাল সন্ধ্যের মধ্যেই ফিরেছে। তবে গায়ে বড্ড জ্বর, কথা বলতে পারছে না, মাথাও তুলতে পারছে না। বেশ বুঝে শুনে হিসেব করে বলল কথাখানা। এমন করে বলল যে তাতে ব্যাপারখানা স্পষ্ট যে কাল সন্ধ্যের মধ্যে করবী ফিরে এসেছে, আর তার শরীর খুব একটা ভালো নয়, তাই তার সাথে দেখাও করা চলবে না। মতিগোয়ালা চুপ করে রইল। মনে হয় খুব ভালোভাবেই বিশ্বাস করেছে কথাটা, আর করারই কথা। কালু জানে না, কিন্তু মতি তো জানে কি মারটাই না মারা হয়েছে মেয়েটাকে। জ্বর আসা স্বাভাবিক, মাথাটা তুলতে না পারাটাও স্বাভাবিক। আর কালু এখনো চেলা কাঠ নিয়ে তেড়ে আসছে না মানে করবী কিছু বলে, হয়তো বলার অবস্থাতেও নেই। কিন্তু তবু তো একটা প্রশ্ন থেকেই যায়, করবী কিছু না বলুক, ওর শরীরে আঘাতের চিহ্নগুলো তো আছে, তবু সে ব্যাপারে কালু তো কিছু বলছে না। যাকে না বলাই ভালো। মতিগোয়ালা আর কথা না বাড়িয়ে বলল, আর এসব নিয়ে ভেবে কি লাভ, তুমি বরং চিতা সাজাও। গৌরটা শেষ সময়ে বড্ড কষ্ট পেয়েছে গো, ওকে আর অপেক্ষা করিও না। কালু আর সেখানে বেশি দাঁড়ালো না, তাড়াতাড়ি কাজ শুরু করে দিল। লোকে বলে কথায় কথা বাড়ে, কখন আবার কি মুখ ফসকে বেরিয়ে যায়। কিন্তু কথা বলার লোকের তো আর অভাব নেই। কবরেজ মশাই অকালে চলে গিয়ে কানাই একদম পথে বসে গেছে। সত্যি কথা বলতে কোনো বাধা নেই। এতকাল কবরেজ মশাইয়ের সাথে থেকে থেকে তার হাত যশ কিছু কম নয়, কিন্তু সে কথা আর কে শুনছে। কানাই একদিন লোকের বাড়ি বাড়ি রোগী খুঁজে বেরিয়েছে, কিন্তু কেউই তার কাছে ওষুধ নেয়নি। এখন চোখের সামনে একখানা রোগী পেয়ে কানাই আর থাকতে পারল না। একেবারে হুড়মুড়িয়ে এসে বলল, ও মা, মেয়েটার জ্বর এসেছে নাকি? তা আমি একবার দেখবো নাকি নারী? হ্যাঁ, কবরেজ মশাইয়ের দেওয়া ভালো ওষুধ আছে আমার কাছে। গেল পরশু যেদিন কবরেজ মশাইকে বাঘে খেলো, সেদিন তো এসেছিল মেয়েটা। এই অবধি ঠিক আছে, এর বেশি বললেই এক্ষুনি লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। মতি তাড়াতাড়ি হাত বাড়িয়ে কানাইকে থামাতে গেল, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে। কানাই হড়বড়িয়ে বলতে লাগলো, আহা, মেয়েটাকে যা পেটালো সবাই মিলে। জ্বর আসাটাই তো স্বাভাবিক। আসলে বাবুর এমন দেহখানা দেখে তো আর মাথা ঠিক রাখতে পারিনি। বাবুর রক্তমাখা শরীর, আর তার সামনে বসে আছে করবী। একবার বলো দেখি, তুমি কি ভাববে? মুহূর্তে পায়ের তলার মাটিটা দুলে উঠল কালুর। এখন পুরো গল্পটা পরিষ্কার হয়ে গেছে তার কাছে। পরশু তার শরীর খারাপ দেখে মেয়েটা গিয়েছিল গাঁয়ে, আর এরা সবাই মিলে পিটিয়ে মেরেছে মেয়েটাকে। কে জানে কাল সারাদিন কোথায় পড়েছিল মেয়েটা। তাই হয়তো ওর উপর পিশাচিনি ভর করেছে। মারধর খেয়ে গাঁয়ের রাস্তায় পড়ে থাকবে তো ওর উপর পিশাচিনির ভর হবে না তো কি হবে? ওই মরা খাকি তো যায়নি এখনো গাঁ ছেড়ে। রামুর তারা খেয়ে নিজের আস্তানায় সেঁধিয়ে গিয়েছিল। এখন আবার করবীকে রাতের বেলায় একলা পেয়ে ভর করেছে। সেই শেষ করেছে গৌর গোয়ালাকে। বেশ করেছে। এই গাঁয়ের মানুষগুলোর এইভাবেই মরা উচিত। এরা কারো কথা শুনতে চায় না, কারো দুঃখও বুঝতে চায় না। এদের এইরকম ভাবেই মরা উচিত। কালু এবারে চোয়াল শক্ত করে বলল, এ মরা এখানে পুড়বে না, ওরে এখান থেকে নিয়ে যাও। সকলে হাঁ হয়ে গেল। এ কি বলে কালু? মতিগোয়ালা তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, এরকম করো না কালু। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি একটু ভুল হয়ে গেছে। তাও কানাই আছে তো, ওষুধ দিয়ে দেবে,
ঠিক হয়ে যাবে মেয়েটা, তাই বলে অমন করো না। কালুর চোয়াল এখনো শক্ত। সে একেবারে সোজা তাকালো মতিখুড়োর দিকে। আমার মেয়ের শরীরটা ভালো নয়, ওরে আমায় দেখতে হবে। তোমরা বরং পাশের গাঁয়ের শ্মশানে যাও। এসব তুমি কি বলছো কালু? এমন করো না। পাশের গাঁয়ের শ্মশান এখান থেকে অনেকটা দূর। এইরকম একটা মরা নিয়ে যাওয়া যায় নাকি বলো? সে আপনার যা মনে হয় করুন। এখানেই যদি পোড়াতে হয় তবে কাল আসবেন, আজ এখানে কোনো মরা পুড়বে না। কালু আর দাঁড়ালো না, কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল নিজের ডেরার দিকে। পেছন থেকে একসাথে খলবল করে অনেক কথা শোনা গেল। সেসব কথা যেন আর কালুর মাথায় ঢুকলো না। খট করে দরজা বন্ধ করে খাটিয়ার দিকে চাইল। করবীর ঘুম ভেঙেছে। বেচারি ভয় গুটিসুটি মেরে দেওয়ালের সাথে একেবারে সেঁটে গেছে। কালুকে দেখে যেন ধরে প্রাণ এসেছে মেয়েটার। বিড়বিড় করে বলে উঠল, আমি 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 কিছু করিনি, ও এসেছিল, ও মেরেছে, আমি কিছু করিনি, ও এসেছিল, ও মেরেছে, আমি কিছু করিনি। কালু গিয়ে তাড়াতাড়ি মেয়েকে জড়িয়ে ধরল। জানি রে মা, জানি, তুই চুপ কর, ওরা শুনতে পাবে। করবীর বিড়বিড় যেন তবুও কমছে না। কালুর বুকের মধ্যে মুখ গুঁজে এক নাগারে বলে যেতে লাগলো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ও এসেছিল, ও মেরেছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ও এসেছিল, ও মেরেছে। দরজার বাইরে তখনও সোনাখালীর মানুষ দাঁড়িয়ে আছে। তাদের খলবল চিৎকার শোনা যাচ্ছে। কিন্তু কালুর যেন এ একেবারে ধনু ভাঙা পণ। সে আজ কোনো দেহের সৎকার করবে না। রাত হয়েছে, আশেপাশের অবস্থাও খুব একটা ভালো না। অনেকদিন বাদে সেই পুরনো আতঙ্ক যেন ফিরে এসেছে সোনাখালীতে। সন্ধ্যের আগেই মানুষ বাড়ির ভেতরে ঢুকে গেছে, কিন্তু কানাইয়ের তো আর সেই উপায় নেই। এই রাতেও হ্যারিকেনের আলোটা দোলাতে দোলাতে যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালাচ্ছে। পাশের গ্রাম গোদাখালীতে এক রোগীর খোঁজ পেয়ে দৌড়ে গিয়েছিল। কোবরেজের অনেক পুরনো রোগী। এতকাল তারা রোগবালাই হলে কোবরেজ ছাড়া আর কাউকে দেখায়নি, তাই কানাইয়ের ওষুধ তারা ভরসা করেই নিয়েছিল। কিন্তু কানাইয়ের নিজের ওপরই যে নিজের কোনো ভরসা নেই। ওষুধ দিয়ে সে এতক্ষণ রোগীর ঘরেই বসেছিল। সন্ধ্যের পর রোগী একটু মাথা তুললে তারপর সে বাড়ির দিকে রওনা দিয়েছে। রাত হয়ে গেছে, তাও এখনো বাড়ি পৌঁছতে অনেকটা বাকি। আলের ধার ধরে বেশ কিছুটা জায়গা ফাঁকা। জোরে চিৎকার করে ডাকলেও কারো কানে সেই চিৎকার পৌঁছবে না। কানাই তাড়াতাড়ি পা চালাল, কিন্তু আলের ঠিক মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে। সন্ধ্যে থেকে কালুও স্থির থাকতে পারছে না। মা শ্মশানকালীর দৌড়ে গিয়ে বারবার মাথা কুটছে। এক মুহূর্তের জন্য করবীকে চোখের আড়াল করছে না। মা শ্মশানকালীর খাঁড়া ধোয়া জল এনে ছিটিয়ে দিয়েছে বাড়ির চারপাশে। বুকের ব্যথাটা যেন আবার বাড়ছে। এত চিন্তার নিতে পারছে না কালু। একবার তাকিয়ে দেখল করবীর দিকে। মেয়েটার মুখ শান্ত, ঘুমিয়ে আছে। মনে হয় না আর কোনো বিপদ হবে। কালু আর থাকতে পারল না। মেঝেতে বিছানা করে সেখানেই শুয়ে পড়ল। চোখ দুটো ঘুমে ভেঙে আসছে, তবু যতক্ষণ সম্ভব চেয়ে রইল করবীর দিকে। তারপর কখন যেন আপনা থেকেই চোখ দুটো বুজে গেছে তা টের পায়নি কালু। আলের ধারে এই সময় অমন একটা ছায়ামূর্তি দেখে আঁতকে উঠে কানাই। কে কে রে ওখানে? এই আধারে এমন করে কে চলে? কোনো উত্তর নেই। ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসছে কানাইয়ের দিকে। কিরকম যেন একটা অজানা ভয় হতে লাগলো কানাইয়ের। হাত পা যেন অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। হাতের হ্যারিকেনটা থপ করে পড়ে গেল। আলের পাশের জমিতে গড়াগড়ি খাচ্ছে হ্যারিকেনটা। একটা আবছা আলো এখনো ভেসে আসছে সেখান থেকে। সেই আলোতেই চোখে পড়ল কানাইয়ের সামনে দাঁড়িয়ে আছে করবী। চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখ দুটো যেন কিরকম একটা, মুখে একটা অদ্ভুত হাসি। শিকারকে দেখে শিকারীর যেমন হাসি ফুটে ওঠে ঠোঁটের দুধারে, ঠিক সেই রকম হাসি। কানাই উল্টো দিকে ছুটে পালাতে গেল, কিন্তু পারল না। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ভয়ে বোধহয় পায়ের সার চলে গিয়েছিল। ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল কানাই।
আস্তে আস্তে এগিয়ে আসছে করবি। ভয়ে এবার চিৎকার করে উঠল কানাই। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। করবি এবার খপ করে চেপে ধরল কানাইয়ের গলা। আর চেঁচাতে পারল না কানাই। মুখটা হাঁ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কোনো কথা আর বার হচ্ছে না মুখ দিয়ে। করবি এবার ওই অবস্থাতেই কানাইকে টেনে আনলো নিজের মুখের কাছে। তাই না? কিচ্ছু করিসনি তুই, তাই না? সেদিন কোবরেজের বাড়ি কে প্রথম চেঁচিয়ে লোক জড়ো করেছিল বল? কে? মনে হয় করবি শুনতে চায় কানাই কি সাফাই দেয় সেদিনের কাজের পক্ষে। তাই বোধহয় কানাইকে ছুঁড়ে ফেলে দিল মাঠের মধ্যে। কানাই ছটফট করতে করতে হাত জোর করে বলল, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। অত রক্ত দেখে মাথা খারাপ হয়ে গেছিল। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। করবি দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। নরম হয়ে গেল নাকি কানাইয়ের উপরে? হতে পারে। কানাই তো শুধু চেঁচিয়েছি, মারে তো না, একবারের জন্য গায়ে হাত তোলেও নি। তাই বোধহয় কিছু বলছে না করবি। একটা মুহূর্ত অপেক্ষা করলো কানাই। না, কিচ্ছু বলছে না করবি। আর অপেক্ষা করা চলে না। একটা নিঃশ্বাস নিয়ে ওই অবস্থাতেই দৌড়ে পালাবার চেষ্টা করলো কানাই। আলের যেখানে দাঁড়িয়েছিল সে, তার ঠিক পাশেই করিম মিয়ার ধানি জমি। নতুন ধানের ছোট চারা বসানো হয়েছে, সব কাদা প্যাঁচপ্যাঁচে হয়ে আছে। তার মধ্যে দিয়ে ছপ ছপ করতে করতে দৌড়তে লাগলো কানাই। বেশ কিছুটা এগিয়ে গেল কানাই। চোখ বন্ধ করে দৌড়চ্ছে সে। নিজে কাউকে দেখতে পাচ্ছে না, তাই মনে হচ্ছে আশেপাশে বুঝি কেউ নেই। পেছনে কারোর আসারও শব্দ নেই। কানাই এবার যেন খানিকটা নিশ্চিন্ত হয়ে চোখ খুলল। কিন্তু কি সর্বনাশ! একেবারে সামনে দাঁড়িয়ে আছে করবি। কি করে এলো এখানে? সে তো পেছনে কারোর আসার শব্দ পায়নি। কানাই আবার ভয়ে চোখ বুঝল। কিরে, পালাচ্ছিস নাকি? শোন, আমার হাত থেকে কেউ পালাতে পেরেছে নাকি? কেউ পারেনি, কেউ না। তুইও পারবি না। আজ আমি তোর রক্ত খাবো। তোর রক্ত খাবো। হারিয়ে যাওয়া পিশাচিনীকে তোরা সবাই আবারও ফিরে এনেছিস। আবারও। আর কারোর নিস্তার নেই তো এবার, কারোর নিস্তার নেই। আজ তোর রক্ত খাবো আমি, তোর রক্ত খাবো। কানাই আবার তরবর করে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে আবার করবীর থাবা বসলো কানাইয়ের গলায়। মুখটা আবার আগের মতো হাঁ হয়ে শুধু শ্বাস বের হতে লাগলো তার। কোনো শব্দ বের হলো না। পাটা হাওয়ার মধ্যে যেন সাঁতার কাটছে। করবী এবার আবার তার মুখটা কানাইয়ের কানের সামনে নিয়ে গিয়ে বলল, চিন্তা করিস না, একটু লাগবে, তারপর আর কোনো হুঁশ থাকবে না তোর। কোনো কষ্ট হবে না তোর। কোনো কষ্ট হবে না। কানাইয়ের পাটা আবার জোরে জোরে হাওয়ার মধ্যে সাঁতার কাটতে লাগলো। মনে হয় যেন অনেক কিছু বলতে চাইল সে, কিন্তু কিছু বলার আগেই করবী কচ করে ঠিক গলার নলিটার কাছে কামড় বসালো। আর কোনো কথা বলা হলো না কানাইয়ের। দেহটা আরো দু একবার কাঁপল, পাটা আরো দু একবার হাওয়ায় সাঁতার কাটল। তারপর সব চুপচাপ। করবি। করিম মিয়ার খেতে বসেই নিশ্চিন্তে কানাইয়ের শরীরের রক্ত চেটে চেটে খাচ্ছিল করবী। হঠাৎ এই অন্ধকারে এরকম একটা ডাক শুনে চমকে উঠল সে। কালু ছুটে এসেছে আরো একবার সোনাখালির মাঠে। দুর্বল অশক্ত শরীরে কখন যেন নিজের অজান্তেই ঘুম চলে এসেছিল কালুর। ঘুম ভেঙেই দেখে খাট ফাঁকা। সারাদিন যে মেয়েটা একবারের জন্য উঠে বসেনি, রাতের অন্ধকারে কি যেন এক অদৃশ্য নেশায় এতটা রাস্তা ছুটে এসেছে মেয়েটা। কালু দু তিনবার ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আর একবার ডেকে উঠল, করবি, এ তোর কি হলো? করবী এবার ঘোর লাগা চোখে নিজের হাতে লেগে থাকা রক্ত দেখল, চারিদিকে ছড়িয়ে থাকা কানাইয়ের দেহের অংশ দেখল। তারপর ঘেন্নায় মুখ বিকৃত করে
ছুটে এলো কালুর দিকে। সেই রক্তমাখা হাতেই কালুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, আমি কিছু করিনি, ও এসেছিল, ও এসেছিল, ও মেরেছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কালু একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চুপ কর, কিছু হবে না, আমি তো আসি, কাউরে কিছু বলবি না। করবীকে পাশে সরিয়ে দিয়ে কালু নিজের কাজে বসল। কানাইয়ের ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহের অংশগুলো একটা পুটুলিতে জড়িয়ে নিয়ে রওনা দিল শ্মশানের দিকে। করবী পেছন পেছন যাচ্ছে গুটি গুটি পায়ে। এখনো তার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। সেদিকে মেয়েটার কোনো হুঁশ নেই, শুধু বিড়বিড় করে বলে চলেছে একটাই কথা, ও এসেছিল, ও মেরেছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ও এসেছিল, ও মেরেছে, ওকে মেরেছে, আমি কিছু করিনি। কানাইকে আর খুঁজে পাওয়া গেল না গ্রামের কোথাও। শুধু তার হ্যারিকেনটা পড়ে থাকতে দেখা গিয়েছিল করিম মিয়ার ক্ষেতে। ক্ষেতের বেশ কিছুটা জায়গার ধানের চারা মাটিতে শুয়ে আছে। মনে হচ্ছে যেন এখানের বেশ কিছুটা জায়গায় যুদ্ধ চলেছে, কিন্তু আর তো কিছুই প্রমাণ নেই। শুধু সন্দেহই হয় সবার, কিছুই প্রমাণ করতে পারে না। শুধু হাত নিষ্পিস করে একজনের, গৌড় গোয়ালার ছেলে গোবিন্দ। বাড়ি ফিরে বাবার ওই ছেঁড়াখোনা শরীরটা সেই প্রথম দেখেছে। শরীরটার এমন অবস্থা হয়েছিল, এটা যে কোনো মানুষের শরীর সেটা বুঝতেই অনেকটা সময় লেগে গিয়েছিল তার। গোবিন্দর মা সেই যে কথা বন্ধ করেছে, এখনো অবধি একটা কথাও বলেনি। কে জানে আর কথা বলবে কিনা। সকলে বলছে এ কাজ করবীর, কিন্তু দেখাবার মতো প্রমাণ যে কারো কাছে নেই। একবার ভুল করে মেয়েটাকে মারা হয়েছে, আবার যদি তেমন করা হয় তবে যে পাপ লাগবে। এমনিতেই না জানি কোন পাপে ওই পিশাচিনী বারবার ফিরে আসে সোনাখালি গ্রামে। আচ্ছা, আমি যদি প্রমাণ করতে পারি যে ওই মেয়েটাই পিশাচিনী হয়ে আমার বাবাকে মেরেছে আর কানাই খুড়োকে ওই মেয়েটাই লোপাট করে দিয়েছে, তাহলে তোমরা ওকে মারবে তো? বুড়ো বটতলায় দাঁড়িয়ে এক গাঁ লোকের সামনে কথাটা বলল গোবিন্দ। এখনো অসহ্যায় কাছা গলায় কোমরে কম্বল আসন গুঁজে যখন কথাগুলো বলছিল গোবিন্দ, ওর ভেতরের আঁচটা ভালোই টের পাওয়া যাচ্ছিল। কথা বলতে বলতে যেন হাঁপাচ্ছিল ছেলেটা। সারা গ্রাম চটে আছে মেয়েটার উপরে। তার উপর সেদিন কালুর ওই ব্যবহার সবাই মনে রেখেছে। একটা চাঁড়ালের এত গুমর, কিছুতেই ওই দিন চিতা সাজালো না। গৌড়ের অমন ভয়ানক শরীরটা নিয়ে আবার পাশের গাঁয়ে যেতে হলো। মতি গোয়ালা রাগে গড়গড় করতে করতে বলল, একটা জুৎসই প্রমাণ যদি দিতে পারো গোবিন্দ, কথা দিচ্ছি ও পিশাচিনী হোক আর যাই হোক, ওর ছাল ছাড়িয়ে নুন মাখাবো, কথা দিলাম। গোবিন্দর তেজ দেখে সকলের মনে যেন একটা ভরসা এসেছে। একটা ঘোঁত ঘোঁতে চোখ নিয়ে মতি গোয়ালার দিকে তাকিয়ে গোবিন্দ বলল, এই বট গাছের নিচেই একদিন মেয়েটাকে এনে আমি হাজির করব, মিলিয়ে নিও তোমরা। যত যাই হয়ে যাক না কেন, এই তাবিজ খানা কিন্তু কখনো হাত থেকে খুলবি না। কি জানে কোত্থেকে কালু একখানা তাবিজ করিয়ে এনেছে। এ তাবিজ যতক্ষণ হাতে থাকে ততক্ষণ নাকি কোনো পিশাচিনী ধারে কাছে ঘেঁষতে পারে না। সত্যি কি তাই নাকি তা কে জানে। নকুলেশ্বর বাবাও তো একবার চেষ্টা করেছিলেন, ওই পোড়ার মুখো মরাখাকে তো তাকেই খেয়ে শেষ করে দিয়েছে। কিন্তু এবারের তাবিজ নাকি খুব শক্তিশালী, একবার হাতে বাঁধলে একেবারে নাকি শরীরের অঙ্গ হয়ে যায়, কেউ নাকি খুলতে পারে না। তবে যে বেঁধেছে সেই যদি খুলে ফেলে তবে এ তাবিজের গুণ নাকি নষ্ট হয়ে যায়। এরপর যদি পিশাচিনী একবার তার শরীরে প্রবেশ করে তবে চিরকালের মতো ওই শরীরেই থেকে যাবে, আর নাকি তাহলে করবীকে কোনো দিন পাওয়া যাবে না। তাই এখন উঠতে বসতে কালু রোজ করবীকে বুঝিয়ে চলেছে যাতে সে তাবিজখানা কখনো কাজ ছাড়া না করে। কানাই হারিয়ে গেছে তা প্রায় 1 বছর হয়ে গেছে। এর মধ্যে সোনাখালীতে সেরকম ভয়ানক আর কোনো কিছু হয়নি। সবাই বোধহয় সেই সব ভয়ানক দিনের কথা আবার ভুলতে বসেছে।
করবী নিজেও আর সে কথা মনে করে না। কালুর তাবিজ বোধহয় সত্যিই কাজে দিয়েছে। রাতে করবী এখন বাড়িতেই থাকে। কালু প্রথম কদিন পাহারা দিয়েছিল, তবে এখন আর দেয় না। তবে কালু হয়তো জানে না, কিংবা হয়তো এখনো জানে, করবী এখনো রাতের বেলা চুপি চুপি কোথায় যেন যায়। নেওলা নদীর ধারে রাতের বেলায় দেখা যায় দুটো ছায়া মূর্তি। রাতের অন্ধকারের মধ্যে মিশে আছে দুটো ছায়া মূর্তি। দূর থেকে করবীর খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। চারালের মেয়েকে বিয়ে করবে এ কথা তোমার বাড়িতে তুমি জানিয়েছো? চাঁড়ালের মেয়ে কোথায়? তুমি তো রামু কাকুর মেয়ে। ওসব কি কাণ্ড হয়েছিল, তাই তোমাকে কিছুদিন কালু ডোমের বাড়ি থাকতে হয়েছিল। তাতেই বুঝি তুমি চাঁড়ালের মেয়ে হয়ে গেলে? করবী কিছুক্ষণ মাথা নিচু করে থাকে। অনেক কথা বলার আছে তার। সেদিন ওই পিশাচিনী গোবিন্দর বাবাকে মেরেছিল পিশাচিনী, কিন্তু শরীরটা তো তার ছিল। সব কথা তো বলা দরকার, কিন্তু সে কথা বললে যে গোবিন্দ আর তার থাকবে না। এই 1 বছরে যে অনেক কিছু বদলে গেছে। কি করে যে এই অভিশপ্ত জীবনেও প্রেম এলো তা ভগবানই জানে। না, ঠিক আছে, যে কথাটা সে বলতে চায় সে কথা তো অন্যভাবেও বলা যায়। করবী এবার একটু ঢোঙ্কিলে বলল, তুমি তো জানো আমার মায়ের ওপর পিশাচিনী ভর করেছিল। আমার ওপরেও তার ভর ছিল। আমার বাবা আমাকে বাঁচাতে অনেকগুলো ছোট ছোট বাচ্চাকে ওই 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 পিশাচিনীর হাতে তুলে দিয়েছিল। ছোটবেলায় এই হাতে খুবলে ছোট ছোট বাচ্চাদের মাংস আমি খুবলে খেয়েছি, জানো, খুবলে। হ্যাঁ, আমি খেয়েছি। আমাকে তুমি তোমার বাড়ির বউ করে নিয়ে যাবে? হ্যাঁ, কেন গো, কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, যেদিন থেকে সে প্রেমে পড়েছে সেই দিন থেকে তার এই একটাই প্রশ্ন, কেন গোবিন্দর মতো একটা ছেলে তার প্রেমে পড়েছে। তারপরে নিজেই নিজেকে বুঝিয়েছে, প্রেম করতে আবার বাপ মা ছোটবেলার ইতিহাস এসব লাগে নাকি? প্রেম করতে তো লাগে একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ। কিন্তু প্রেম করতে এত কিছু না লাগলেও ঘর করতে তো লাগে। করবী হাঁ করে চেয়ে থাকে গোবিন্দর দিকে। ধুর, ওসব কবে যে কি হয়েছে ওসব কথা কি কেউ মনে রেখেছে নাকি? আর যা হয়েছে সে তো আর তুমি নিজের ইচ্ছায় করোনি। করবী নিজের মাথাটা পরম নিশ্চিন্তে রেখে দেয় গোবিন্দর বুকে। গোবিন্দও পরম নিশ্চিন্তে হাত বোলাতে থাকে করবীর ঝাঁকড়া ঝাঁকড়া ছুটে। কেমন যেন একটা অগাধ বিশ্বাসে মনটা ভরে যায় করবী। বারবার কে যেন ঠোঁটের ডগায় নিয়ে আসে কথাগুলো। কে যেন বারবার তাকে ধাক্কা মেরে বলায়, বলে দে গোবিন্দর বাপের কথাটাও বলে দে। গোবিন্দ আজ সব মাপ করে দেবে, দেখিস, সব মাপ করে দেবে। সত্যি বোধহয় গোবিন্দ সবকিছু মাপ করে দেওয়ার মন নিয়েই বসে আছে। করবী যত ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তার সেই পুরনো অতীতের কথা বলতে চায়, গোবিন্দ ততই তাকে বুকের কাছে টেনে নিয়ে বলে, ধুর, বাদ দাও তো, সে কোন যুগের কথা, ওসব কথা ভুলে যাও। সত্যি বিয়ে করবে তো আমায়? কেন, বিশ্বাস নেই বুঝি আমাকে? ঠিক আছে, তবে চলো আজই 7 পাক ঘুরে নি। করবী এবার লজ্জায় লাল হয়ে ওঠে। লোকটার মুখে কি কিছুই আটকায় না। সে খিলখিল করে হেসে বলে, ধুর, তাই হয় নাকি? হ্যাঁ হয়, কেন হবে না? আমাদের গাঁয়ে একটা বট গাছ আছে তো। লোকে বলে সেই বট গাছকে 7 বার পরিক্রমা করলেই নাকি বর বউ 7 জন্মের জন্য একেবারে বাঁধা পড়ে যায়। সত্যি এমন হয়? হ্যাঁ, হয়তো। চলো আজই আমরা বট গাছের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে বিয়ে করে নিই। করবী কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই গোবিন্দ করবীর মুখে হাত চাপা দিয়ে দিল। আর একটাও কথা নয়, অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আর নয়,
আজ যা হবার সব হয়ে যাবে। নেওলা নদীর ধার থেকে গায়ের মাঝখানে দাঁড়ানো সেই বট গাছটা খুব একটা বেশি দূরে নয়। এ রাস্তা করবীর চেনা নয়। সোনাখালীর শ্মশান ছাড়া কিছুই সে ভালো করে চেনে না। অন্ধকারে রাস্তায় চলতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে। গোবিন্দর যেন আর ধৈর্যই থাকছে না। আজ তার মনের মধ্যে কি চলছে শুধু সেই জানে। সব ব্যবস্থা করা আছে। এতদিন ধরে মেয়েটাকে একটু একটু করে নিজের কাছে টেনে এনেছে। অবশ্য খুব একটা কঠিনও ছিল না ব্যাপারটা। মেয়েটা জীবনের শুরুর দিন থেকে খুব কম লোকেরই ভালোবাসা পেয়েছে। বড় হয়ে জ্ঞান হওয়ার পর থেকে ওই এক কালু ছাড়া আর কারোর কাছ থেকে দুটো ভালো কথা তো দূরে থাক, একটা মন ভোলানোর মতো কথাও শোনেনি। তাই গোবিন্দ একটু ভালো কথা বলতেই মেয়েটা টুক করে তার পাতা ফাঁদে পা দিয়েছে। ভয় ছিল কালুকে। বেটা একেবারে যেন জটায়ুর মতো দুটো ডানা ছড়িয়ে আগলে রাখে মেয়েকে। কিন্তু সেখানেও কোনো সমস্যা হয়নি। তাদের দুজনের সম্পর্কের ব্যাপারে কালু কিছু জানে না, এটা বিশ্বাস গোবিন্দর হয় না। সব জেনেও চোখ বুজে আছে কালু। লোভ, আসলে লোভের শিকার হয়েছে কালু। শ্মশানে পড়ে থাকলে ও মেয়ের কোনোদিনও বিয়ে হবে না। কালু যেদিন নিজেই চিতায় উঠবে সেদিন ওকে কে দেখবে? এ চিন্তা তো সব বাপেরই থাকে। আবার একবার হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল করবী। গোবিন্দ দুহাত দিয়ে আগলে ধরল তাকে। হয়েছে, আর হাঁটতে হবে না। এমন করে চলতে গেলে ভোর হয়ে যাবে যে। হোক না ভোর, আমরা তো বিয়ে করব, সবাই দেখলে ক্ষতি কি? অবাক হয়ে গেল করবী। গোবিন্দ হাত কামড়ায়। না, দেরি করলে চলবে না। কিছুতেই ভোরও হতে দেওয়া যাবে না। আজ রাতের মধ্যেই সব কিছু করতে হবে। ঝপাং করে গোবিন্দ করবীকে কোলে তুলে নেয়। না না, ভোর হলে হবে না, বিয়ে এখনই করতে হবে। বিয়ের আগে সবাই জেনে গেলে আর আমাদের হয়তো বিয়ে করতেই দেবে না। তবে একবার ওই বটগাছের চারপাশে 7 পা ঘুরে নিলে তখন আর কেউ আমাদের বিয়েটাকে অস্বীকার করতে পারবে না। নেওলা নদী থেকে বটগাছ অব্দি রাস্তা গোবিন্দ যেন পাখির মতো উড়ে এলো। তবে ধকল তো একটু হয়। বটগাছের গুণিটা ধরে করবী আর গোবিন্দ দুজনেই হাঁপাচ্ছে। কিন্তু দেরি করলে চলবে না। উত্তেজনায় হাত কাঁপছে গোবিন্দর। করবীর হাতটা ধরে টান দিয়ে বলল, চলো। তারপর আর এক মুহূর্তও নয়, দুজনে প্রায় দৌড়ে এক মুহূর্তের মধ্যে 7 বার প্রদক্ষিণ করে নিল বটগাছটা। হয়ে গেছে, আজ থেকে আমরা বর বউ হলাম। গোবিন্দ এবার করবীকে টেনে নিল বুকের কাছে। করবী এখনো হাঁপাচ্ছে। বুকটা একেবারে হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই কয়েক মুহূর্তে তার জীবনে যে কি হয়ে গেল সেটাও বোঝার সময়টুকু পেল না করবী, আর বোধহয় পাবেও না। গোবিন্দ এবারে ঝাঁপিয়ে পড়ে করবীর নরম ঠোঁট দুটো নিজের দুটো ঠোঁট দিয়ে চেপে ধরার জন্য। খানিকক্ষণ করবী ছটফট করল গোবিন্দর বুকের ভেতর। তারপর একসময় শরীরের সবটুকু শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল। জীবনে সে কালু ছাড়া দ্বিতীয় পুরুষ মানুষ দেখেনি। লম্পট অসভ্য পুরুষ মানুষের বিষ চাউনি সে কোনোদিনও দেখেনি। কিন্তু এ চোখের চাউনি চেনার জন্য বোধহয় 10টা পুরুষ মানুষ ঘাঁটতে হয় না। যা চেনার একবারই চেনা যায়। করবীর স্বর যেন হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল। আচ্ছা, আমাকে কবে বিয়ে করবে? কেন, এই তো বিয়ে করলাম। অদ্ভুত একটা হাসি ফুটে উঠল গোবিন্দর মুখে। হাসতে হাসতে সে আবার এগিয়ে আসে করবীর আঁচলটা টেনে ধরার জন্য। করবী আবার ছিটকে সরে গেল গোবিন্দর থেকে। না 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 না, এভাবে নয়, সকলের সামনে, সকলের যেমন হয় তেমন করে সকলের সামনে বিয়ে করতে হবে আমাকে। হ্যাঁ। গোবিন্দ এবারে খ্যা খ্যা করে হেসে উঠল। বড্ড বিশ্রী সেই হাসি। এক লাফে সে আবার করবীর সামনে এসে ভেঙচি কেটে বলল, শখ কত, সকলের সামনে উনি বিয়ে করবেন? শোন মাগি, তোর মতো মেয়েদের না সকলের সামনে বিয়ে করা চলে না, তবে সকলের সামনে ধর্ষণ করা চলে। বলতো ডেকে আনি গাঁয়ের সকলকে আজ এইখানে এই বটগাছের তলায়।
করবি এবার চিৎকার করে সরে এলো। কি যেন একটা হচ্ছে ওর শরীরের মধ্যে, বুকের ভেতরে কে যেন ধাক্কা মেরে বেরিয়ে আসতে চাইছে। বাঁ হাতে বাঁধা কালুর তাবিজটা যেন শক্ত হয়ে বসে আছে, এক্ষুনি যেন ছিঁড়ে যাবে দড়িটা। গোবিন্দ বিশ্রীভাবে হাসতে হাসতে এগিয়ে আসছে তার দিকে। শালা ছোটবেলায় মানুষের রক্ত খেয়ে বেড়াতো, বাপ মা জম্মের পিশাচ একটা, চাঁড়ালের ঘরে মানুষ, তার আবার শখ কত সকলের মতো বিয়ে হবে। বিয়েতে কি হবে লাল বেনারসি পরবি? তাহলে এই শাড়িটা খুলে ফেল। গোবিন্দর এক টানে করবীর ময়লা জীর্ণ শাড়িটা খুলে চলে এলো তার হাতে। একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল করবী। গোবিন্দ বলে চলল, আর কি শখ আছে তোর বল? সানাই বাজবে নাকি? নিজের দুটো হাতকে সানাইয়ের মতো করে করবীর চারপাশে ঘুরে ঘুরে ব্যঙ্গ করে সানাই বাজাতে লাগলো গোবিন্দ। ওইভাবে ঘুরতে ঘুরতেই আবার হামলে পড়ল করবীর ওপরে। এবার যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল করবীর। গোবিন্দকে এবার এত জোরে ধাক্কা দিল সে যে সজোরে সে ধাক্কা খেলো গাছের গুড়ির সাথে। অনেকবার বেড়েছিস তুই, অনেকবার বেড়েছিস। এবার 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 তোর উচিত শিক্ষা হবে, উচিত শিক্ষা হবে। করবী এবার বাঁ হাতের সেই তাবিজটা নিজেই টান দিয়ে ছিঁড়ে ফেলল। আর তারপরেই একটা অট্টহাস্য করে উঠল সে। তোরা আমাকে সাধারণ মানুষের মতো বাঁচতে দিবি না, তাই না? তাই না? তাহলে ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে আমি পিশাচিনী হব, পিশাচিনী হব, আমি পিশাচিনী হব। কাউকে ছাড়বো না, আমি কাউকে না। বাপ আমার ঠিকই বলে তোদের মতো লোকেদের এইভাবেই মরা উচিত, এইভাবেই। ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল গোবিন্দ। করবী এবার খপাত করে গোবিন্দর গলাটা চেপে ধরে তুলে আনলো নিজের মুখের কাছে। কিন্তু গোবিন্দ আগের মতোই হাসতে লাগলো খ্যা খ্যা করে। করবী বোধ হয় মুহূর্তের জন্য থমকে গেল একটু। ওই অবস্থাতে ঝুলতে ঝুলতেই সে চিৎকার করে উঠল, খুড়ো, ও খুড়ো, কোথায় গেলেন? প্রমাণ পেলেন তো? এই মেয়েটা পিশাচিনী, এই আমার বাবাকে খুন করেছে। এদিক ওদিক অন্ধকারের আড়াল থেকে মশাল হাতে গুটি গুটি পায়ে বেশ কয়েকজন এগিয়ে গেল। সকলের আগে আছে মতি খুড়ো, সবাই আছে। কিন্তু তারা যেভাবে আশ্বাস দিয়েছিল গোবিন্দকে যে প্রমাণ পেলে করবীর চামড়া ছাড়িয়ে নুন মাখাবে, সেভাবে নেই। করবীর ওই রূপের সামনে বোধহয় এর চেয়ে ভালোভাবে দাঁড়ানো যায়। খুড়ো, মারুন, মেয়েটাকে মারুন। গোবিন্দ চিৎকার করে উঠল, কিন্তু কেউ এগিয়ে এলো না। যেন মন্ত্র বলে সবাই স্থবির হয়ে আছে। করবী এবার সেই আগের মতো খিলখিল করে হেসে উঠল। আচ্ছা, তুই বল, আমার সাথে প্রেমের নাটক করেছিলি পিশাচিনীকে ধরবি বলে, তাই না? তুই আমার বাবাকে মেরেছিস। হ্যাঁ, মেরেছি, বেশ করেছি, মেরেছি। এবার তোকেও মারবো যে। আমি ভালো হয়ে বাঁচি এটা তোরা কেউ চাস না। আমি বারবার মানুষের মতো বাঁচতে চেয়েছি, আমি মানুষের মতো। আর তোরা আমাকে পিশাচিনী বানিয়ে দিয়েছিস, পিশাচিনী। তাহলে আজ থেকে আমি পিশাচিনী, মোরা খাকি, পিশাচিনী, আমি পিশাচিনী। একবার দাঁড়িয়ে থাকা ভিড়টার দিকে চোখ বুলিয়ে নিয়ে অট্টহাস্য করে উঠল করবী। আর তারপর আর দেরি নয়, করাত করে গোবিন্দর গলার নলিটা কামড়ে ধরল। গোবিন্দ তার মতি খুড়োকে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বলার আগে তার কথা বন্ধ হয়ে গেল চিরতরে। জমে থাকা ভিড়টা যেমন প্রতিবার দৌড়ে পালায়, আজও তেমন করেই ছুট লাগালো আলের পথ ধরে। আর পেছন থেকে শোনা গেল করবীর হাসি।
শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প মরা খাকি মরে না। রচনা দেবশ্রী ভট্টাচার্য, গল্প পাঠে শুভ। বিভিন্ন চরিত্রে অভিক, অনিকেত, অয়ন্তিকা, সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি বঙ্গ পরিচয় থেকে অনিকেত এবং থ্রিল চার্জার থেকে অভিককে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো থেকেও ঘুরে এসো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।